তারপরে আমরা চলে যাব 10 নাম্বার পেজে। 10 নাম্বার দিয়ে আছে সোর্স অফ ডাটা। এটা অলরেডি বলছি। প্রাইমারি সোর্স কি, সেকেন্ডারি দেখেন। সেকেন্ডারি সোর্সে খুব সুন্দর করে লেখা আছে যে ডকুমেন্টস, রিপোর্টস, নিউজ পেপার, রেকর্ডস, বুক, জার্নাল, থিসিস, ডিজার্টেশন সব লেখা আছে, ঠিক আছে। আর প্রাইমারি সোর্স তো মানে কি অবজারভেশন, মেজারমেন্ট, এক্সপেরিমেন্ট, সার্ভে, সেন্সার, মানে যেগুলো আপনি সশরীরে উপস্থিত থেকে করা লাগতেছে। এরপরে চলে আসেন 11 নম্বর পেজে। 11 নম্বর পেজে হচ্ছে ডাটা প্রেজেন্টেশন। এই যে আপনি ডাটাগুলো কালেক্ট করতেছেন, এগুলো তো আপনাকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা নিয়ম ফলো করি, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে কিছু, কোয়ালিটেটিভের ক্ষেত্রে কিছু। প্রথমে যেটা দেয়া আছে প্রেজেন্টেশন অফ কোয়ান্টিটেটিভ ডাটা, কমনলি ইউজড গ্রাফস, ইনফিনিটি স্টার টপিক, সবাই ভালো মতো দাগাই নেন। কি বলছি? ইনফিনিটি স্টার টপিক। আবার বলতেছি ইনফিনিটি স্টার টপিক, সবাই ভালো মতো দাগাই নেন। কমনলি ইউজ গ্রাফসের মধ্যে 9টা নাম দেওয়া আছে। দেখেন, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা ওগিফ, লাইন গ্রাফ, স্কেটার ডট বা কোরিলেশন ডায়াগ্রাম, ডট প্লট, স্টেম লিফ প্লট, বক্স প্লট। 9টা নাম দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে এই 9টা নাম সাথে হচ্ছে এদের ছবিগুলো দেখে পেজে আগাই যাওয়া, ঠিক আছে। তাহলে এই 9টা নাম দেখবো আমরা, এই 9টা নাম ধরে সামনের দিকে আগাতে থাকবো। 12 নম্বর পেজে দেখেন কিছু ছবি আছে। 13 নম্বর পেজে এসে দেখেন ফ্রিকোয়েন্সি কার্ভের যে ছবি, 3টা ছবি আছে। এখান থেকে দেখেন নর্মাল কার্ভ একটা হচ্ছে রাইট স্কিউড, আর একটা হচ্ছে লেফট স্কিউড। স্কিউড কথাটার মানে হচ্ছে বিচ্যুত ডাটা, হ্যাঁ, বা বিচ্যুত। কার্ভটা হয় রাইটের দিকে গেছে পজিটিভ, অথবা লেফটে গেছে নেগেটিভ। এখন দেখেন এই ক্ষেত্রে দেখেন এই যে আপনার সেকেন্ড বি নাম্বার যে ছবিটা, এটা হচ্ছে রাইট স্কিউড, মানে এটা হচ্ছে ডান সাইডে একটু স্কিউড হয়ে গেছে, মানে বিচ্যুত হয়ে গেছে। যে স্বাভাবিক রাস্তা ছিল ওইটার থেকে সে একটু বেঁকে গেছে, ঠিক আছে। আর লেফটেরটা যেটা লেফট স্কিউড, এটা লেফট সাইডে বেঁকে গেছে। তাইলে এটা আমরা বুঝে নিলাম যে জাস্ট ছবি দেখে কোনটা কেমন, জাস্ট ছবি দেখে দেখেন কোনটা কেমন। এরপরে 14, 15তে আপনারা লাইন গ্রাফ, স্কেটার বা ডট ডায়াগ্রাম, এরপরে 16, 17 সবগুলা পেজে ছবিগুলো দেখতে দেখতে আগানোর পরে আমরা চলে আসব লাস্ট 18 নাম্বার পেজ, যেটা হচ্ছে বক্স প্লট। এরপরে আমরা 19 নাম্বার পেজে আসার আগে একটা জিনিস দেখে মনে রাখি যে আমরা প্রথম যেটা আমরা বুঝলাম যে ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে আমাদের 9টা ওয়ে আছে, ঠিক আছে। এখন দেখেন 19 নাম্বার পেজে যে কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে আমাদের 4টা ওয়ে আছে, বা 4টা আমাদেরকে জানতে হবে। কি কি? বার চার্ট বা বার ডায়াগ্রাম, পাই চার্ট और পাই ডায়াগ্রাম और সার্কেল ডায়াগ্রাম और সেক্টর ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, ম্যাপ और স্পট ডায়াগ্রাম। তাহলে পাই চার্টের 4টা নাম, এগুলো আমাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বায়োস্ট্যাটের ক্ষেত্রে সিনোনিম খুব দেয়। তো সেজন্য করতে হবে কি, যে আমরা বায়োস্ট্যাট যখন পড়বো তখন প্রত্যেকটা জিনিসের সিনোনিমগুলো জানার চেষ্টা করব। সিনোনিমগুলো জানলে আমাদের সুবিধা আছে যে সবসময় কিন্তু পরীক্ষাতে আমাদেরকে ডিরেক্ট দিবে না। ধরেন আমি যদি পাই চার্ট পড়ে গেলাম, পাই ডায়াগ্রামও পড়ে গেলাম, হঠাৎ করে দিয়ে দিল সার্কেল অথবা সেক্টর, সিনোনিম দিয়ে একটা কোয়েশ্চেন দিয়ে দিল, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব আমরা সবগুলোর সিনোনিমগুলো যে কয়টার আছে সিনোনিমগুলো জানার। আমি তো বলে দিচ্ছি সাথে সাথে কোন সিনোনিমগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে 4টা, একটা হচ্ছে বার, একটা পাই, একটা পিক্টো, একটা ম্যাপ বা স্পট, আর ওইখানে ছিল 9টা। তাহলে আপনারাই সিদ্ধান্ত নেন আপনারা কোনটা পড়বেন। মানে কোনটা পড়বেন বলতে কি, ডাটা প্রেজেন্টেশন যে 2টা ভাগ, যে একটা কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে একটা কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভের 9টা নাম আছে, কোয়ালিটেটিভের ক্ষেত্রে 4টা নাম আছে। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা ওইটাই পড়তে পারেন। তো আমার কাছে মনে হয় কি, আমরা যে কোনো একটা যদি ভালো মতো পড়ি, আরেকটা আমরা এক্সক্লুশন মেথডে যদি বাদ দিয়ে দিই, আমরা সঠিক উত্তরটা বের করে আনতে পারবো। তবে হ্যাঁ, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে একটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম সম্পর্কে আপনারা ভিতরে যে পয়েন্টগুলো দিয়ে আছে ওইটুকু পড়লেই যথেষ্ট, ওইগুলো জেনে রাখবেন। কারণ হিস্টোগ্রাম আর বারের মধ্যে একটা পার্থক্য পরবর্তী আপনার হচ্ছে 21 নাম্বার পেজে দেওয়া আছে, যেটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা পার্থক্য। এটা অবশ্যই আপনাকে পড়ে যেতে হবে। তাহলে আপনারা চলে আসেন 19 বরাবর 20, 21 নাম্বার পেজে যে হিস্টোগ্রাম আর বারের পার্থক্যটা আছে। বারের ছবিটাও দেখেন, এই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন। যে প্রথম কথা হচ্ছে বার ডায়াগ্রাম দিয়ে আমরা কোন ধরনের ডাটা, আমরা একটু আগেই পড়লাম যে কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে হচ্ছে আমরা যে 4টা নাম পড়েছি সেখানে বার ছিল, কিন্তু দেখেন এখানে বলে দিছে বারের ক্ষেত্রে আরেকটা ডাটা আমরা প্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে ডিসক্রিট, যেটা কিন্তু কোয়ান্টিটেটিভে পড়ে। কোয়ান্টিটিভে পড়ে, মনে আছে তো না, কোয়ান্টিটিভের 2টা ভাগ, কন্টিনিউয়াস আর ডিসক্রিট। তাহলে এই ডিসক্রিট কিন্তু কোয়ান্টিটিভে পড়ে, তাহলে এটা হচ্ছে এক্সেপশন, মনে রাখতে হবে। তাহলে কন্টিনিউসটা কি দিয়ে প্রেজেন্ট হয়? এই কন্টিনিউসটা হচ্ছে হিস্টোগ্রাম দিয়ে প্রেজেন্ট হয়। এখানে বলে দিয়েছে হিস্টোগ্রামের ক্ষেত্রে হচ্ছে ওয়াইড বা ক্লাস ইন্টারভেল অফ বার্স আর ইকুয়াল অর আনইকুয়াল, বাট মোস্টলি ইকুয়াল। মানে এটা ইন্টারভেলটা অথবা হচ্ছে ওয়াইডটা বা হচ্ছে আপনার ক্লাস ইন্টারভেলটা ইকুয়ালও হইতে পারে, আনইকুয়ালও হইতে পারে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বারের ক্ষেত্রে ওয়াইড অবশ্যই ইকুয়াল হইতে হবে, এবং বারের ক্ষেত্রে স্পেস মাস্ট। কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে কোনো স্পেস থাকবে না। ছবি দেখলে আপনারা অলরেডি ছবি দেখে আসছেন, ছবিগুলো দেখলে আপনারা বুঝবেন। বারের ছবিতে 20 নাম্বার পেজেই আছে, দেখেন
স্কেল ব্রেকের পয়েন্টটা আমাদের জন্য জরুরি না। এরিয়া অফ বার এই ক্ষেত্রে হিস্টোগ্রামের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি প্রকাশ করে, হাইট অফ দ্য বার হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রকাশ করে বারের ক্ষেত্রে। এই পার্থক্য অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। সাথে সাথে এরপরে 22 নম্বর পেজে চলে আসেন, ওইখানে দেখেন পাই চার্ট বা পাই ডায়াগ্রাম আছে। ঠিক আছে, পাই চার্ট বা পাই ডায়াগ্রামের 4টা নাম, সেক্টর, সার্কেল। ঠিক আছে, টোটাল 4টা নাম মনে রাখবেন। এই পাই চার্টের ইউজটা আমরা কোথায় দেখি বলেন, যখন একটা বাজেট ঘোষণা হয়, দেখবেন একটা বিরাট চাকরি পেপারের প্রথম পেজে দিয়ে দিচ্ছে যে এত% এই খাতে, এত% এই খাতে। এটাই হচ্ছে সেই পাই চার্ট। আমাদের ক্ষেত্রে হইতে পারে যে আমরা ধরেন 11টা সাবজেক্টে পরীক্ষা দিলাম, কোনটাতে কত মার্কস পাইলাম, এটা হচ্ছে 100%-এ প্রকাশ করা। পাই চার্টের আসলে অনেক ইউজ আছে। পিক্টোগ্রামটা কি, একটা পিকচার ডায়াগ্রাম। ম্যাপ বা স্পটের কি, ধরেন আমি বলে দিলাম যে উত্তরবঙ্গে গলগণ্ড রোগ বেশি হয়, বা হচ্ছে যে দেখবেন একটা ওই জায়গায় একটা লাল করে দিচ্ছে, ম্যাপের মধ্যে একটু করে আলাদা করে লাল করে দিচ্ছে, এটাই হচ্ছে ম্যাপ বা স্পট। অথবা আমরা যদি রেগুলার জীবনে বলি বা চিকিৎসা ক্ষেত্রের বাইরে গিয়ে ধরেন হচ্ছে আমাদের তো দেখা যায় যে বন্যা, সামনেই তো বর্ষাকাল আস্তে আস্তে, তো দেখা যাচ্ছে বন্যার একটা প্রকটতা, সুন্দর করে দেখবেন যে লাল দাগ দিয়ে দেখাই দিবে বাংলাদেশের ম্যাপের মাঝখানে হঠাৎ করে লাল দিয়ে দেখে যে এই জোনটা হচ্ছে বন্যা কবলিত স্থান। এইগুলো হচ্ছে ম্যাপ বা স্পটের ইউজ। এখন দেখেন এই যে পাই, এখানে একটা জিনিস, মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম, এটা পুরোটা কি বলছে, এটা পুরোটা একটা চাকতির মতো না, 100%-এ প্রকাশ হয়। ধরেন এইটা হচ্ছে পুরোটা একটা পাই চার্ট, এটা পুরোটা কিন্তু 100%। এখন তাহলে আপনি চিন্তা করেন এই 100%, মানে এখানে হচ্ছে আমরা কি করি, 100% এটাকে প্রকাশ করি, ঠিক তো? এখন আপনি চিন্তা করেন এই পুরোটা কিন্তু কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আপনি বলেন 100% যদি 360 ডিগ্রি মিন করে, তাহলে 1% কত ডিগ্রি মিন করে, সেটা হচ্ছে 3.6 ডিগ্রি। এটাও একটা স্ট্যাম্প যে পাইয়ের 1% ইকুয়াল টু কত ডিগ্রি। বুঝা গেছে? এগুলো যদিও এখানে শিটে দেওয়া আছে, তাও আমি আলাদা করে বলে দিলাম, কারণ হচ্ছে এগুলো মাঝে মধ্যে দিয়ে দেয় ছোটোখাটো জিনিস, মানে খুবই, এগুলো হচ্ছে কিন্তু কমন সেন্স, এগুলো দিয়ে দেয় মাঝে মধ্যে, মানে দেওয়ার মতো না হলেও দিয়ে দেয়, কেন, এটা জাস্ট হচ্ছে বেসিক। তাহলে এই যে 22, তারপর 23-এ তো ডোন্ট ফরগেট দিয়ে আমরা প্রত্যেক ক্ষেত্রেই কিছু কিছু মেইন টপিক আমরা হাইলাইট করছি, কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো সলভ করবেন। এরপরে দেখেন 24-25 নাম্বার পেজে চলে আসেন, পপুলেশনের বেশ কয়েকটা টাইপ আমি শুরুতেই বলে দিয়েছিলাম, একই কথাগুলো এখানে দেয়া আছে, জাস্ট হচ্ছে আপনার একটু চোখ বুলালে ক্লাসের সাথে সাথে প্রয়োজন হলে এই যে ক্লাসটা চলতেছে এটাকে পজ করে আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে কি কি দেওয়া আছে, হোমোজেনাস, হেটারোজেনাস, ফিনিট, ইনফিনিট, স্ট্যাটিক, ডিনামিক, যে 6টা আমি শুরুতেই বলে দিছি, ওই জিনিসগুলো এখানে আসেন, পরে দেখবেন এগুলো এখন যখন আপনারা পড়বেন অনেক বেশি ইজি লাগবে, কারণ অলরেডি এটা আমরা ডেসক্রাইব করে দিছি এবং এখানে উদাহরণ সহই আছে। পরবর্তী পেজে চলে আসেন, 26 নাম্বার পেজ, আমাদের জেনেসিসের 13 এডিশনের শিট কিন্তু এটা। স্যাম্পলিং দেখেন এখানে কমন টার্ম ইউজ দিয়ে স্যাম্পল, স্যাম্পলিং, তারপরে হচ্ছে স্যাম্পলিং পপুলেশন, স্যাম্পলিং ইউনিট, স্যাম্পলিং ফ্রেম, সব কিছু দেওয়া আছে যেগুলো অলরেডি ডেসক্রাইবড। এখন যখন আপনারা এটা এবার পড়বেন আপনাদের কাছে অনেক বেশি প্যালেটেবল এটা আপনাদের মনে হবে। এরপরে 27 নম্বর পেজে চলে আসেন, আরেকটা ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে টাইপস অফ স্যাম্পলিং টেকনিক, ইনফিনিটি স্টার টপিক। এখন দেখেন প্রথম কথা, এই আমি তো কি বলছিলাম প্রথমে শুরুতে, ক্লাসের শুরুতে, যে আপনারা সবাই আজকে ক্লাসে যারা আছেন সবাই হচ্ছেন আমার একটা স্টাডির পপুলেশন, ওইখান থেকে আমি 9 জনকে নিয়েছিলাম স্যাম্পল হিসেবে। এখন এই যে আমি 9 জনকে নিব, এটা তো আমার ইচ্ছা মতো নিলেই হবে না, তাহলে তো বাকিটা মাইন্ড করবে। তাহলে এই যে পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে স্যাম্পলিং টেকনিক বায়োস্টেটের ভাষায়। এখানে এইগুলাই বলা আছে যে টাইপস অফ স্যাম্পলিং টেকনিক, একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে নন র্যান্ডম। র্যান্ডমের মধ্যে ওর আরেকটা নাম প্রবাবিলিটি, নন র্যান্ডমের আরেকটা নাম নন প্রবাবিলিটি। সিনোনিম অবশ্যই জানতে হবে। র্যান্ডমের ক্ষেত্রে 6টা নাম আছে, মানে 6টা আবার ভাগ আছে। কি কি ভাগ না, মানে র্যান্ডমের ভিতরে যারা আছে, এক্সাম্পল একটা হচ্ছে সিম্পল র্যান্ডম বা SRS, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, তারপরে হচ্ছে আপনার স্টেডিফাইড, ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টিফেস। ঠিক আছে, এই 6টার আবার সিনোনিম, বেশ কয়েকটা সিনোনিম আছে, যেমন ক্লাস্টারের হচ্ছে ব্লক, মাল্টি স্টেজের এরিয়া, সিস্টেমেটিকের হচ্ছে সিরিয়াল বা কোয়াসি র্যান্ডম, SRS এর হচ্ছে আনরেস্ট্রিক্টেড র্যান্ডম স্যাম্পলিং। আর নন র্যান্ডমের ক্ষেত্রেও দেয়া আছে কি কনভেনিয়েন্ট, পারপাসিভ, কোটা, স্নোবল, কনজিকিউটিভ, এগুলো দেয়া আছে। র্যান্ডম আর নন র্যান্ডম একটা পার্থক্য আছে, এটা 2 স্টার টপিক, এটা পড়ে নেবেন। কিন্তু টাইপস অফ স্যাম্পলিং টেকনিক ওভারঅল যদি বলি এটা একটা ইনফিনিটি স্টার টপিক। এখন দেখেন SRS মানে কি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা সবচেয়ে ভালো, কেন, কারণ হচ্ছে এটা আনবায়াসড। এটা মানে কি যে লটারি করে ধরেন আমি এখন ক্লাসে আসলাম, বললাম যে আপনাদের 50 জন থেকে 10 জনকে আমি পুরস্কার দিব। এখন আমি কি করবো, 50 জনকে ধরেন 1 2 3 4 একটা একটা টোকেন করে আপনাদের হাতে দিলাম, একটা একটা টোকেন নিয়ে আমি একটা বক্সে রাখলাম, ওইখান থেকে লটারি করে আমি যেই 10 জনের নাম উঠবে ওদেরকে দিয়ে দিলাম।
এটা হচ্ছে সবচেয়ে আনবায়াসড না, এটাই হচ্ছে এসআরএস বা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখন আমি বললাম যে না আমি একটু অন্যভাবে দিতে চাই, তখন আমি গেলাম সিরিয়াল বা কোয়াসি র্যান্ডম বা সিস্টেমেটিক র্যান্ডম যেটাকে বলে। ওইটা কেমন? ওইটা আমি গিয়ে 50 জনের হাতে তো একটা করে নাম্বার দেওয়াই আছে, আমি রুমে গেলাম, রুমে আসলাম, আসার পর আমি একটা টোকেন তুললাম, টোকেনে দেওয়া আছে ধরেন 3 নাম্বার, 3 দেওয়া আছে। আমি বললাম যে এই যে প্রথম টোকেন যেটা উঠবে এর থেকে 5 গ্যাপে গ্যাপে 10 জন পুরস্কার পাবে। তাহলে আপনি চিন্তা করেন প্রথম টোকেন আমি যেটা লটারির মাধ্যমে তুলছি এটা হচ্ছে 3, এর 5 গ্যাপে গ্যাপে সবাই পুরস্কার পাইতে থাকবে 10 জন। কে? তাহলে 3 তো পাইলো, 5 গ্যাপ মানে কত 8, এরপরে কত 13, এরপরে কত 19, 18, এই যে এইভাবে হচ্ছে যে 5 গ্যাপে গ্যাপে পুরস্কার পেতে থাকবে। এটা হচ্ছে একটা মানে আমি যদিও এখানে একটা কি করছি এসআরএস করছি, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে গেলাম না, একটা সিরিয়াল মেনটেন করলাম না, এটাই হচ্ছে সিস্টেমেটিক। এরপর স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটা কথার মানেই হচ্ছে সাব গ্রুপ। আমি ক্লাসে ঢুকছি বলছি ছেলে আলাদা হয়ে যাও, মেয়ে আলাদা হয়ে যাও, ছেলেদের মধ্য থেকে 5 জনকে দিব টোটাল পুরস্কারের, মেয়েদের মধ্য থেকে 5 জন দিব, ওই 5 জনকে আমি লটারি করে পুরস্কার দিয়ে দিলাম। মানে দেখা যাচ্ছে এসআরএসটা সিস্টেমেটিক বা স্ট্র্যাটিফাইড দুই ক্ষেত্রেই লাগতেছে, কিন্তু এগুলো ওয়েটা আবার ভিন্ন। মানে সিস্টেমেটিকটা আমি প্রথমটা লটারি করছি, কিন্তু পরেরগুলো কিন্তু একটা সিরিয়ালি বা একটা হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে দিয়েছি। স্ট্র্যাটাটা আমি প্রথমে ঢুকে সাব গ্রুপ করে ফেলছি, এরপর দিছি। ক্লাস্টার মানে ছোট ছোট গ্রুপ করে তারপর স্যাম্পলিং করা। মাল্টি স্টেজার, মাল্টি ফেজ থেকে যদি একটা করে লাইন মনে রাখতে চান, মাল্টি স্টেজের হচ্ছে বটম স্টেজে ডাটা কালেক্ট করা হয়, আর মাল্টি ফেজে প্রত্যেকটা ফেজেই ডাটা কালেক্ট করা হয়। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এখন দেখেন 28 আর 29 নাম্বার পেজে সবগুলার কিছু কিছু ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে কথা দেওয়া আছে, সাথে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনারা অবশ্যই জিনিসগুলা পড়বেন, ঠিক আছে? আমি মেইন কথাগুলা বা মেইন যে জিনিসগুলো এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের কাজ হচ্ছে এবার ভিতরের জিনিসটুকু একটু করে পড়া। আমি যা বলছি সব আপনি এখানের মধ্যেই পাবেন, জাস্ট আপনাকে কষ্ট করে একটু পড়ে নিতে হবে। আরও কয়েকটা টার্ম বলে দিচ্ছি, যেমন এই যে সিম্পল র্যান্ডম তো বললাম, অ্যাডভান্টেজ দেখেন গুড ফর এ স্মল হোমোজেনাস, এখানে কিন্তু বলে দিচ্ছি হোমোজেনাস কেন বললাম, সিস্টেমেটিক স্ট্র্যাটিফাইড এগুলো কিন্তু হেটেরোজেনাস গ্রুপে হয়। তারপর বলছে কি অ্যাডভান্টেজ এসআরএস এ রিলায়েবল আনবায়াস, দেখেন নিডস আপ টু ডেট কমপ্লিট স্যাম্পলিং ফ্রেম। তাহলে এই যে স্যাম্পলিং ফ্রেম লাগতেছে এসআরএস এ, এটা কিন্তু ওর ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু অ্যাডভান্টেজ না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, পারবেন। সিস্টেমেটিকের ক্ষেত্রে কয়েকটা জিনিস দাগাই নেন, যেমন হচ্ছে এটা গুড ফর অ্যাডভান্টেজ, দেখেন গুড ফর লার্জ স্কেটার্ড হেটারোজেনাস, ঠিক আছে? লার্জ স্কেটার্ড মানে ছড়ানো, হেটারোজেনাস মানে তো বলছি যাদের মধ্যে হচ্ছে ওয়াইড ভেরিয়েশন থাকবে। আর হচ্ছে স্ট্র্যাটিফাইডটাও কি, স্ট্র্যাটিফাইডটাও দেওয়া আছে, দেখেন এখানে রিলেভেন্ট ক্যারেক্টারস আর নোন এস ইনফ্লুয়েন্স সাম ভেরিয়েবল সাব গ্রুপস করবে। তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে এই যে হেটারোজেনাস পপুলেশন, এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি মনে রাখতে হবে, হেটারোজেনাস পপুলেশন। এরপরে ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টিফেজ এগুলো একটু পড়ে নেবেন। আর মেইন লাইন তো বলে দিছি যে বটম স্টেজে মাল্টি স্টেজের ক্ষেত্রে ডাটা কালেক্ট করা হয়, মাল্টি ফেজে প্রত্যেক ফেজে। কোটা স্যাম্পলিংটা আমাদের মেডিকেল তেমন একটা লাগে না। স্নোবল মানে হচ্ছে স্নোবল মানে হচ্ছে নেটওয়ার্ক স্যাম্পলিং। হ্যাঁ, স্নোবল স্যাম্পলিং এটা যদিও নন র্যান্ডমে পড়ে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক স্যাম্পলিং মানে হচ্ছে স্নোবলটা কি বলেন তো, শীতপ্রধান দেশে যখন উপর থেকে বলটা গড়ায় গড়ায় পড়ে এটা আস্তে আস্তে বড় হইতে থাকে, মানে একটা নেটওয়ার্কটা ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে থাকে। ধরেন আমি একটা চোরকে ধরলাম, ওর মাধ্যমে আর 2 জন ধরলাম, এর মাধ্যমে আর 2 জন ধরলাম, এর মাধ্যমে আরো 4 জন ধরলাম, এই যে আমাদের এটা বাড়তে থাকতেছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক। ওই যে আমরা ডেস্টিনি গ্রুপ দেখছি না, একজন 2 জনকে ঢুকাবে, ওই 2 জন আর 2 জন ঢুকাবে, ওই 2 জন আবার আর 2 জন ঢুকাবে, আস্তে আস্তে আমাদের নেটওয়ার্কটা বাড়তে থাকে। এই জন্য এটাকে বলা হয় স্নোবল বা নেটওয়ার্ক স্যাম্পলিং, যেটা হচ্ছে ছোট থেকে বড় হয়। 30-31 ব্রেইন স্টর্মিং আছে, কোয়েশ্চেন আছে, এগুলো একটু দেখবেন। এরপরে আসতেছি 32 নাম্বার পেজে, যেখানে দেওয়া আছে স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইন প্রথম কথা যেটা বলা আছে যে আপনারা যখন একটা স্টাডি করতে যাবেন বা সায়েন্টিফিক অ্যান্ড ইথিক্যাল মেথড অফ সার্চ টু কালেক্ট ভ্যালিড অ্যান্ড, মানে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডাটা তো লাগবে। তাহলে এই ডাটাটা কেমন হইতে হবে, ডাটাটা হইতে হবে ভ্যালিড অ্যান্ড রিলায়েবল। তাহলে দুইটা টার্ম বলছে, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। মানে হচ্ছে এখন ভ্যালিডিটি আর রিলায়েবিলিটি, ভ্যালিডিটি মানে হচ্ছে আমি একটা ফ্যাক্ট দিয়ে দিব, ফ্যাক্টের আশেপাশে ডাটাটা হইতে হবে। রিলায়েবিলিটি মানে ওই যে ডাটা যে কালেক্ট